বাংলাদেশের রাজনীতিতে এখন এক ধরনের শূন্যতার শব্দ শোনা যায়, যেন পুরনো অধ্যায় শেষ, কিন্তু নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই দেশটি দীর্ঘ একটি করিডোরে দাঁড়িয়ে আছে। জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ কথাটি উচ্চারিত হয়েছিল তা আজ কেবল স্লোগান থাকলে চলবে না, তাকে প্রমাণ হতে হবে রাষ্ট্রের সক্ষমতা দিয়ে, বিশেষ করে নির্বাচন, আইন শৃঙ্খলা এবং মত প্রকাশের নিরাপত্তা দিয়ে। এই তিনটি জায়গায় ব্যর্থতা মানে শুধু সরকারের ব্যর্থতা নয়, রাষ্ট্রের বৈধতার ওপরও আঘাত। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 5 জন আইন প্রণেতার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিটি গুরুত্ব পায়। তাদের মূল বক্তব্য খুব সাধারণ। আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ্য আলোচনায় যে সময়সূচি শোনা যাচ্ছে, 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হবে এবং রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত হলে নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। চিঠিটি হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটি কূটনৈতিকভাবে শোনা কথা নয়, নথিভুক্ত অবস্থান। এখানে অংশগ্রহণ কথাটি সবচেয়ে তীক্ষ্ণ, কারণ বাংলাদেশে এখন দ্বিধা দুই দিক থেকে চাপ দিচ্ছে। একদিকে আছে অভ্যুত্থান পরবর্তী জবাবদিহির দাবি, যেখানে অনেকেই চান পুরনো ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হোক। অন্যদিকে আছে গণতন্ত্রের নিয়ম, যেখানে রাজনৈতিক পরিসর যত বেশি সংকুচিত হবে ততই সহিংসতার যুক্তি শক্ত হবে এবং নির্বাচন এক পক্ষের প্রকল্প মনে হওয়ার ঝুঁকি বাড়বে। অন্তর্বর্তী সরকারের কাজ এই দুই দাবির মধ্যে ভারসাম্য তৈরি করা, কিন্তু ভারসাম্য সৃষ্টি হয় কেবল বিবৃতি দিয়ে নয়, হয় নিয়ম, প্রক্রিয়া এবং নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে। এই ভারসাম্যের পেশাটি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা ডিসেম্বর 18 থেকে 19 তারিখের রাতের সেই সমন্বিত সহিংস হামলাগুলো দেখি। ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় ও ছাপাখানায় অগ্নিসংযোগ, ছায়ানট, উদীচী সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা এবং উদ্ধার কাজে বাধা। এটি শুধু সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নয়, এটি নাগরিক আস্থার উপর আক্রমণ। কারণ সংবাদ মাধ্যমের ওপর আগুন জ্বললে সমাজে গুজবের আগুন আরও দ্রুত ছড়ায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বর্ণিত হয়েছে যে হামলার সময় বহু কর্মী আটকে পড়েছিলেন সংবাদ মাধ্যমগুলোর এবং পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তারা উদ্ধার হন। একই ঘটনায় নিউজ সম্পাদক নুরুল কবিরও হামলার শিকার হন, যা পরিস্থিতির ভয়াবহতা বাড়িয়ে দেয়। ছায়ানটের পরদিন উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগের খবর সেই ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছে। এখানেই রাজনৈতিক প্রশ্নটি আবার ফিরে আসে। অন্তর্বর্তী সরকার কি সত্যি নির্বাচনের সরকার, নাকি কেবল পরিচালনার সরকার? পরিচালনা মানে সংকটের ভাষায় কথা বলা, সক্রিয় প্রশাসন চালানো, মব রাজনীতির গতি ভাঙা এবং অপরাধকে অপরাধ হিসেবে দেখানো, পরিচয় বা পক্ষ দেখে নয়। নির্বাচন মানে আরও কঠিন, মাঠকে সমান রাখা, আইনের শাসনকে দৃশ্যমান করা এবং সব পক্ষকে বিশ্বাস করানো যে ব্যালট বাক্সই শেষ কথা। এই জায়গায় দুর্বলতা থাকলে বিদেশি চিঠি আসবেই, কারণ আজকের বিশ্বে নির্বাচন শুধু অভ্যন্তরীণ ঘটনা নয়, এটা অর্থনীতি, বিনিয়োগ, শ্রমবাজার, ভিসা নীতি, উন্নয়ন সহায়তা সব কিছুর সঙ্গে যুক্ত। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন এই ভেতরের সংকটকে আরও ঘনীভূত করেছে। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর সম্পর্কের অবনতি ঘটেছে এবং সামনের জাতীয় নির্বাচন সম্পর্ক পুনর্গঠনের সুযোগও তৈরি করেছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, বাংলাদেশে ভারত বিরোধী আবেগকে নির্বাচনী হাতিয়ার বানানো যেমন ক্ষতিকর, তেমনি দিল্লির পক্ষ থেকে নতুন অংশীদারদের অবমূল্যায়ন বা উত্তেজনা বাড়ানো বিপজ্জনক। এই কথাগুলো বাংলাদেশের জন্য দুটো বার্তা দেয়। প্রথমত, বিদেশ নীতি এখন আর শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে সীমাবদ্ধ বিষয় নয়, এটি ভোটের মাঠেও একটি শক্তিশালী আবেগ কারেন্সি।